রাজনৈতিক দল সম্পর্কে নিষিদ্ধকরণ সম্পর্কে যেটা বলা হয়েছে, তো আমি মনে করি যে আমাদের দেশে যে বড় দুটি রাজনৈতিক দল আছে বা যে তিনটি রাজনৈতিক দল আমাদের বাংলাদেশে ক্ষমতায় আরোহণ করেছিল বা ক্ষমতাসীন ছিল, এই তিনটি দলে কিন্তু কখনো গণতন্ত্র ছিল না। এই তিনটি দলের যে শীর্ষ নেতৃত্বে যারা আছে তাদের একক কথাই কিন্তু দল পরিচালিত হয়েছে। সুতরাং যদি কোনো অপরাধ যদি করে থাকে তাহলে রাজনৈতিক দলের সকলে অপরাধ করে না, অপরাধ করেছে শীর্ষ ব্যক্তিত্ব, এবং সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আপনারা শাস্তি না নিয়ে আপনারা ছিল ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান করেন, এবং সেটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আছে। এরপরে আমি আপনাদের যে আইনের যে আমাদের যে আপনারা যেহেতু সংশোধনী করছেন, আমি মনে করি যে আইনের যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে সকল দিকে লক্ষ্য রাখা উচিত। আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে আপনার যে কনস্টিটিউশন অফ দি ট্রাইব্যুনাল, আর আমাদের যে ভেস্টেড অ্যান্ড অ্যাবান্ডেন্ট প্রপার্টি অ্যাক্ট 1986, সেখানে হচ্ছিল কোর্ট অফ সেটেলমেন্টের যে কনস্টিটিউশন একই, যে সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন অথবা বিচারক হওয়ার যোগ্য অথবা বিচারক পদে আসীন আছেন এই ধরনের ব্যক্তিকে যোগ্য করা হয়েছে। এখন সুপ্রিম কোর্টের যিনি বিচারক ছিলেন বা বিচারক পদে আসীন, আমরা যদি এই ব্যাপারে যদি আর্টিকেল 94 সাব আর্টিকেল 3 দিকে তাকাই, সেখানে কিন্তু কমপ্লিট বার দেওয়া আছে, সিটিং জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ক্যানট বি পোস্টেড ইন এনি আদার প্লেস আদার দেন দি অ্যাপিলেট ডিভিশন অর হাইকোর্ট ডিভিশন। আমি এখানে একটা উদাহরণ দিই। সেটেলমেন্ট আদালত করার পরে বিচারপতি বদরুজ্জামানকে সেটেলমেন্ট কোর্টের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন। উনি সাথে সাথে জাস্টিস শাহাবুদ্দিনের কাছে গেলেন, এটা 1990 বা 91 ঘটনা। গিয়ে উনি জাস্টিস শাহাবুদ্দিনকে বললেন যে আপনি যে আমাকে কোর্ট অফ সেটেলমেন্টে পোস্টিং দিয়েছেন, এটা তো সংবিধান সম্মত না। উনি বললো কেন? তখন উনি বললেন যে সংবিধান পারমিট করে না। তো জাস্টিস শাহাবুদ্দিন ওনাকে কনভিন্স করার চেষ্টা করলেন, এখানে কোটি কোটি টাকার সম্পদের ব্যাপার, এখানে আমি চাচ্ছি যে সুপ্রিম কোর্টের একজন জাজ। উনি বললো যে আপনি কনস্টিটিউশন ভায়োলেট করে আমাকে দিতে পারেন না, আপনি দিলেও আমি যাব না। তারপরে উনি এই আদেশ কিন্তু বাতিল করেছেন। তো সুতরাং এখন যে আমাদের যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ছিল, ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2, এবং এগুলো সবগুলো ম্যান বাই দি সিটিং জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এবং সিটিং জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট দ্বারা এগুলো ম্যান করার কারণে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সকল বিচার কার্য সম্পন্ন করেছে, আমি দৃঢ়ভাবে বলতে চাই এবং আমি একদম দৃঢ়ভাবে মানে আমি জোর দিয়ে বলতে চাই যে এই বিচারগুলো সবগুলো হয়েছিল প্রসিডিং কোরাম নন জুডাইস, নো জাজমেন্ট ইন দি আই অফ দি ল। এটা ভবিষ্যতে আপনারা দেশীয়ভাবেও চ্যালেঞ্জ করতে পারেন, আন্তর্জাতিকভাবেও চ্যালেঞ্জ করতে পারেন। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছিল, আপনি আমাদের যে এই যে যখন এই যে সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়, সেই সংশোধনীতে আপনি 47-এর 3 এবং 47-এর এ এই দুটা অনুচ্ছেদ আপনি সন্নিবেশন করেন। তো 47-এর এর দুইতে যে 2 দফা, সেখানে কি বলা আছে যে ব্যক্তির ক্ষেত্রে অনুচ্ছেদ 47 দফা 3 এ বর্ণিত প্রযোজ্য হয়। দাঁড়ান না ভাইয়া, এটা আমাদের জানা আছে, আপনি সংক্ষেপে বলেন। হ্যাঁ, বলে দিচ্ছি। 47-এর 3 জানা আছে। হ্যাঁ, 47-এর 3 যাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাদেরকে সুপ্রিম কোর্টে আপিল করার বা প্রতিকার চাওয়ার অধিকার বারিত করা হয়েছে। তাহলে আপনি যদি সংবিধানে প্রতিকার চাওয়ার অধিকার বারিত করেন, আমরা দেখলাম যে 2009 সালে এবং 2013 সালে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সংশোধনী নিয়ে প্রথমত হলো যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, অর্থাৎ সংক্ষুব্ধ অপরাধীকে হাইকোর্ট ডিভিশনে তাকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করার অধিকার দেওয়া হয়, এবং 2013 সালে রাষ্ট্রপক্ষকে আপিল করার অধিকার দেওয়া হয়। এটা হচ্ছিল আমাদের সংবিধানের 47A এর দফা 2 এর সাথে সাংঘর্ষিক। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, এবং খেয়াল রেখে ভবিষ্যতে যদি আপনারা সংশোধনী আনয়ন করেন, সেই নিরিখে আপনারা সংশোধনী আনয়ন করবেন।